2200 সামান্য বেশি করেছেন সচিন তেন্ডুলকর, আজহার করেছেন প্রায় 2100। আকরাম পেস বোলিং এর ডিপার্টমেন্টাল স্টোর, আকরাম বলে এই কথাটা আছে, ঠিক আছে, কিন্তু আকরাম যে ম্যাচ ফিক্সার আকরাম না বলা হয় না, বললে 83 বিশ্বকাপ জয়ী দ্য গ্রেট ক্যাপ্টেন, তিনিও তো ম্যাচ ফিক্সিং এ জড়িত ছিলেন বলে অভিযুক্ত হয়েছিলেন। এক্স্যাক্টলি। শেন ওয়ার্নকে আমরা বলি পৃথিবীর সেরা স্পিন বোলার, অনেক ক্ষেত্রে বলা হয়, ঠিক আছে, জিনিয়াস, তিনিও ম্যাচ ফিক্সিং এ অভিযুক্ত। মার্কোয়ার ব্যাটিং দেখতে লোকে আলাদা করে মাঠে যেতেন, তিনিও ম্যাচ ফিক্সিং এর জন্য অভিযুক্ত। এক কথা আমি বলবো এটা বায়াসড। 96 সালে ইডেন গার্ডেন্সে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের আগের দিন ইন্ডিয়ার নেট প্র্যাকটিসের শিডিউল চেঞ্জ হয়ে গেল, কারণ আজহারউদ্দিন এয়ারপোর্টে গেছেন তার তৎকালীন বান্ধবীকে রিসিভ করতে। এইখানে আমার প্রশ্নটা, আমরা কেন একজন শিল্পীকে, একজন খেলোয়াড়কে, একজন অভিনেতাকে তার কাজের বাইরে ব্যক্তি জীবন দিয়ে আমরা বিচার করতে যাওয়ার চেষ্টা করি? তার চাকরি যাওয়ার পেছনে যে কটা কারণ আছে তার মধ্যে একটা কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন, দলের কোনো হেভিওয়েট খেলোয়াড়ের বান্ধবী টিম বাসে উঠতে পারবেন না। নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রিকেট বিশেষজ্ঞ মিস্টার কলরব রায়। কলরব দা, উইলে আবার আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আজকে আমরা এমন একজনকে নিয়ে আলোচনা করব যিনি ভারতের হয়ে 3টে ক্রিকেট বিশ্বকাপে, 50 ওভারের 3টে ক্রিকেট বিশ্বকাপে ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন। আমরা সচিন তেন্ডুলকরকে নিয়ে মাতামাতি করি, সচিন এবং তিনি অবশ্যই সেটা ডিজার্ভ করেন, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই সচিন তেন্ডুলকর ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তার রানকে টপকেই। তিনি দুনিয়ার প্রথম ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের ম্যাচে অবশ্যই প্রথম 9000 রান করেন। উল্টো দিকে তিনি বোধহয় ভারতের সবচেয়ে বিতর্কিত ক্রিকেটার, বিতর্ক কোনোদিনই যার পিছু ছাড়েনি, সেটা অধিনায়কত্ব পাওয়ার সময় থেকে শেষ টেস্ট খেলা পর্যন্ত। ম্যাচ ফিক্সিং এর অভিযোগে তিনি অভিযুক্ত, যদিও আমরা শেন ওয়ার্ন, মার্কোয়াদের মতো একই রকম ভাবে ম্যাচ ফিক্সিং এর অভিযোগে অভিযুক্ত খেলোয়াড়দের বিচার করি তাদের ক্রীড়া শৈলী নিয়ে, তাদের ক্রীড়া সত্তা নিয়ে, কিন্তু এই মানুষটাকে আমরা আগে বিচার করি ম্যাচ ফিক্সিং এর জন্য, তার ব্যক্তি জীবনের জন্য, তারপর ভাবি তিনি কত ভালো ক্রিকেটার ছিলেন। বুঝতেই পারছেন আজকে আমরা কথা বলছি আজকের বার্থডে বয় মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে। আমি ম্যাচ ফিক্সিং বা বিতর্কিত বিষয়গুলো নিয়ে একদম পরে আসবো। আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আপনার চোখে ব্যাটার এবং অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন, এই দুই ভূমিকায় আপনি আজহারউদ্দিনকে কিভাবে দেখেন? প্রথমে ব্যাটার নিয়ে বলি। তুমি আজহারের ওয়ানডে ব্যাটিং এর একটা কৃতিত্বের কথা বললে, আর একটা কৃতিত্ব টেস্ট ম্যাচে একটা রেকর্ড যার বয়স 40 বছর হয়ে গেছে, এখনো ভাঙা যায়নি। মনে আছে, কারণ সেই রেকর্ডের প্রথম যে পারফরমেন্সটা সেটা মাঠ পরশু আমি দেখেছিলাম ইডেন গার্ডেন্সে 1984-85-তে। একই টেস্ট সিরিজে পরপর 3টে ম্যাচে টেস্ট খেলতে নেমে 3টে শতরান করেন মোহাম্মদ আজহারউদ্দিন। 40 বছর হয়ে গেছে, এখনো কিন্তু সেই রেকর্ডটা কেউ ভাঙতে পারেনি। খুব কাছাকাছি গেছিলেন সৌরভ গাঙ্গুলি, 34 রান সম্ভব হয়নি করা, অল্পের জন্য পারেননি। তো এই রেকর্ডটা কিন্তু এখনকার অনেক ক্রিকেট প্রেমী হয়তো খেয়াল রাখেন না বা গুরুত্ব দেন না, সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সেটা আমি বলতে পারবো না, তবে আমি রাখি। বেশ, কারণটা বললাম। আচ্ছা, তার সঙ্গে এটা গেল সেই সময়টা। তারপর থেকে পরবর্তী প্রায় 5 বছর, 84-85 প্রায় 5 বছর ভালো মন্দ মিশিয়ে আজহারের ব্যাটিং জীবন চলেছে। তো তার তখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো বিতর্ক আজহারকে নিয়ে আসেনি, কোনো বিতর্ক আসেনি। ভালো ছেলে বলে পরিচিত ছিলেন, চুপচাপ থাকতেন, শান্ত ছেলে, ভালো ছেলে। খেলায় তো ফর্মের খারাপ ভালো আছেই,
সেটা একটা ছিল। বিতর্ক বাড়তে শুরু করলো 90 সালে আজহার অধিনায়ক হওয়ার পর। সে নিয়ে অনেক ঘটনা আছে। আমি আপনাকে এইখানে একটুখানি ইন্টারাপ্ট করছি। আমি আপনাকে আরেকটুখানি বেটার আজহার, আবার একটু আপনি অধিনায়কের দিকে যাচ্ছেন, আমি আপনাকে আবার একটু বেটার আজহারে ফিরিয়ে নিয়ে আসি। সেটা হচ্ছে আপনি যেরকম বললেন যে পরপর তিনটে টেস্ট সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, তারপর আমরা বেনসন এন্ড হেজেস কাপেও দেখেছি ভালো পারফরমেন্স করতে থাকে। তো কিন্তু ব্যাটার হিসেবে আপনি যদি দেখেন আজহারকে, তার জীবনে সেটা একদিনের আন্তর্জাতিক ম্যাচ হোক বা টেস্ট ম্যাচ হোক, বহু চড়াই উতরাই এসছে। মানে বহুবার ফর্ম হারিয়েছেন, ফর্ম ফিরে পেয়েছেন, লম্বা ব্যাট প্যাচ গেছে, এবং তারপরে তিনি ফিরে এসেছেন। বিদেশের মাঠে কখনো ফাস্ট বোলিং খেলতে সমস্যা হয়েছে, আবার কখনো ওই সাউথ আফ্রিকার মাঠে গিয়ে ওই 115 রানের যে ইনিংসটা কেপটাউনে খেলেছিলেন, খুব বিধ্বংসী ইনিংসও খেলে দিয়েছেন। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? দেখো, আজহার সম্বন্ধে একটা কথা অনেকেই বলেন, হি ওয়াজ অ্যান এনিগমা। এনিগমা কথাটা বলতে ইংরেজিতে বোঝায় হি ওয়াজ অ্যান এনিগমা। এবার তাকে প্রেডিক্ট করা আজহার কেমন খেলবেন সেটা নিয়ে কিন্তু একটা অনেকভাবে সমস্যা গেছে। মানে ব্যাটার আজহারই খুব খারাপ ফর্ম ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার 88-89 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে খুব খারাপ ফর্ম করলেন, খুব খারাপ খেলেছিলেন, অনেক প্রত্যাশা ছিল। তারপর দল থেকে প্রায় বাদ পড়ে যান। পাকিস্তান সফরে গিয়ে জাহির আব্বাসের সঙ্গে কথা বলতে বলতে জাহির আব্বাস তাকে একটা ছোট্ট ব্যাটিং গ্রিপের একটা পরিবর্তন করতে বলেন। এবার হয়তো সে কারণে বা আরো অন্যান্য কারণ মিলিয়ে পাকিস্তানে দল থেকে প্রায় বাদ পড়ে যান আজহার। এই অবস্থায় মানে রমন লাম্বার পায়ে গোড়ালিতে চোট লেগেছিল সম্ভবত, তিনি শেষ মুহূর্তে বাদ পড়ে যান। আজহারের জায়গাটা থেকে যায়, আজহার সেঞ্চুরি করেন, টিকে যান দলে। এটা হলো, তারপর আজহারের ব্যাটিং চলতে থাকে। তো এই সময়টার মধ্যে, এই যে প্রথম 5-6 বছর আজহারের ব্যাটিং এ, তার মধ্যে কিন্তু ওর ব্যাটিং এর ধরনের একটা ব্যাপার চলে এসেছিল যে হ্যাঁ, উনি জোর বোলিং, খুব জোর এক্সপ্রেস পেস যাকে বলা হয়, এবং বাউন্সি উইকেটে অসুবিধে বোধ করতেন, বিশেষ করে যদি বলটা বুকের কাছে বা এইরকম জায়গায় লাফিয়ে আসে। তার কারণও ছিল, কারণ উনি মূলত খেলতেন ডিফ্লেকশনের ওপরে। মানে আমরা অনেকেই জানি, দেখেওছি অনেকে, অফ স্টাম্পের ওপরে বা অফ স্টাম্পের বাইরের বল আজহার ফ্লিক করে স্কোয়ার লেগ বা মিড উইকেট দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। ট্রেডমার্ক শট। তাতে সেরকম ধরনের ব্যাটারদের একটা অসুবিধা হতেই পারে। তো সেটা ছিল। পরবর্তীকালে আরেকটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স আমি দেখছিলাম, সচিন তেন্ডুলকর চলে আসার পর 89 সালের পর 90 থেকে 95, এই 90 দশকের প্রথম 5টা বছর, ঠিক আছে, আমি ব্যাটার আজহারউদ্দিনের কথাই বলছি, অধিনায়কের কথা নয়। এখানে বলা হয়ে থাকে, তখনও সৌরভ গাঙ্গুলি আসেননি, রাহুল দ্রাবিড় আসেননি, ভিভিএস লক্ষ্মণ আসেননি। এখানে বলা হয়ে থাকে যে ভারতীয় ব্যাটিং এর, টেস্ট ব্যাটিং এর ওয়ান ম্যান আর্মি ছিলেন সচিন তেন্ডুলকর। এটা বহু লোক বহুভাবে লিখেছেন এবং সেটাই প্রচার হয়। আমার আগ্রহ ছিল, আমি দেখলাম যে এই যে সময়টাতে ভারতের হয়ে এই যে কথাটা ওয়ান ম্যান আর্মি, এই আমি একটু তথ্য দেখলাম। তাতে দেখা গেল যে ওই সময় ভারত যে টেস্ট গুলো খেলেছে তাতে 14 জন ব্যাটার, মানে আমি বোলারদের বাদ দিচ্ছি, 14 জন যারা মোটামুটি ব্যাট করতে পারতেন অথবা অলরাউন্ডার ছিলেন, তারা মিলে 13,000-এর উপর রান করেছেন। আচ্ছা, এদের মধ্যে এই যে রানটা, এর 1/3 মানে 32 পয়েন্ট সামথিং বা 33% করেছেন দুজনে মিলে। 17% সচিন তেন্ডুলকর, 16% আজহারউদ্দিন। খুব ইন্টারেস্টিং এটা যেটা, খুব ইন্টারেস্টিং এটা যেটা অর্থাৎ আপনি বলছেন যে সময়টায়, আমি রানের সংখ্যাটা বলি, 2200 রান করেছেন, 2200 সামান্য বেশি করেছেন সচিন তেন্ডুলকর, আজহার করেছেন প্রায় 2100। ইনিংসের সংখ্যা দুজনের মধ্যে সচিনের 2-1টা বেশি। তো এইখানে যদি দেখা যায় তো ফারাক খুব বেশি নেই। অঙ্কটাই বলছি, আমি এক্স্যাক্টলি এই জায়গাটাতেই আসছি
আপনি এই যে পিরিয়ডটা বললেন যে সচিন তেন্ডুলকর ভারতীয় ক্রিকেটে আসার পর থেকে সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়ের আসার আগে পর্যন্ত এই পিরিয়ডটায় দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকর টেস্ট ক্রিকেটে সচিন তেন্ডুলকর এবং মোহাম্মদ আজহারউদ্দিন প্রায় সমান তালে রান করেছেন, এক। এবং দুই, এখানেও ভুললে চলবে না যে 94 থেকে যদি আপনি আজহারের কেরিয়ার দেখেন, টেস্ট কেরিয়ার 94 থেকে কিন্তু একটা বড় ব্যাট প্যাচ আজহারের কেরিয়ারে রয়েছে, এটা বলা হয় 94, 95 এবং টিল ইংল্যান্ড সিরিজ, মানে 96টা ধরা হবে 96 এর অর্ধেক পর্যন্ত, মানে ইংল্যান্ড সিরিজটা খেলা পর্যন্ত, যেখানে আজহারের গড় ছিল 8 মাত্র। এক্স্যাক্টলি। তো এই জায়গায় মানে এই লম্বা ব্যাট প্যাচ সত্ত্বেও তিনি সচিন তেন্ডুলকরের সঙ্গে প্রায় সমান তালে রান করে গেছেন, এটাই উঠে আসছে চুম্বক তথ্য, তাই বলছে। বেশ, তো এইটা আমি ইচ্ছে করে উল্লেখ করলাম, মানে ওই ওয়ান ম্যান আর্মি, এইটা আমার বরাবরই খটকা লাগে, কেননা খেলাটা আমি ফলো করতাম। তো তথ্য দেখে যা বলছে আর কি সেটা তো যাকে এটা গেল। তারপরে আজহারউদ্দিনের এর পরবর্তী পর্যায়ে আর কি 95 পর থেকে বাকি কয়েকটা যে 4টে বছর আজহার খেলেছেন, তার মধ্যে কয়েকটা ইনিংসের কথা সবাই জানেন বা মনে আছে। 96-97 ইডেন গার্ডেন্সে, তারপরে কেপ টাউন, তারপরেও আছে কিছু ইনিংস। আর তার আগে 92-93 মরশুমে, যেটা ইংল্যান্ড দলের বিরুদ্ধে আজহারের পারফরমেন্স। আর আরেকটা যেটা বলা উচিত আমার, সেটা হচ্ছে 98 সালে অস্ট্রেলিয়া যখন দেশে খেলতে এলো, তাদের বিরুদ্ধে আজহার যখন আবার অধিনায়ক হয়ে এসেছেন, সেখানে কিছু ইনিংস। তো এই কয়েকটা ইনিংস গুলো অনেকে কিন্তু মানে আমরা বোধহয় খুব খেয়াল রাখি না। তো সেইখানটাতে মনে হয় কোথাও একটা মানে ক্রিকেটীয় বিচারে, ব্যাটসম্যান ক্রিকেটীয় বিচারে আজহারের ক্ষেত্রে আমরা ঠিকভাবে বোধহয় দেখিনি। হ্যাঁ, একটা জিনিস খুব পরিষ্কার, আজহারের বরাবরের যেটা উইকনেস ছিল 3টে দেশে, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, আগেকার ওয়েস্ট ইন্ডিজ, সেখানে এক্সপ্রেস পেস, বাউন্সি উইকেটে আজহারের কিন্তু সাফল্য খুব কম। অ্যাডিলেডে একটা সেঞ্চুরি আছে, কেপ টাউনে একটা সেঞ্চুরি আছে, এগুলো বাদ দিয়ে টেস্ট ম্যাচে আজহারের সাফল্য আঙুলে গোনা যায়। এবং ব্যাটসম্যান আজহারের ঘরের মাঠের অ্যাভারেজ বিদেশের মাঠে অ্যাভারেজের থেকে প্রায় 20 বেশি, 20। এটাও কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা ব্যাপার। এবং হয়তো সেই কারণেই আমরা, যেখানে কিন্তু বাদবাকি অন্যান্য ভারতীয় বিখ্যাত ব্যাটসম্যানরা, গাভাস্কার থেকে আরম্ভ করে সচিন বলো, কোহলি বলো, বা এমনকি দ্রাবিড় এবং গাঙ্গুলি বা লক্ষ্মণ, এরা এগিয়ে, ওইখানটায় আজহার পিছিয়ে গেছেন, এইটা আমার মনে হয়। যদিও ইংল্যান্ডে অসাধারণ ইনিংস কয়েকটা আজহার খেলেছেন 1990 সালে, সে মানে এখনো অনেকের মনে আছে। অবশ্যই। এখানে আর একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করবো একটুখানি ছোট করে, কারণ এখন আমরা ব্যাটার আজহারের বাইরে বেরোতে পারিনি। সেটা হচ্ছে 96, পোস্ট 96, 2000 সাল অব্দি যে সময়টা উনি খেলেন, সেই সময় একটা পর্বের ব্যাটিং নিয়ে এখনো যথেষ্ট সমালোচনা হয় বিভিন্ন ক্রিকেট আড্ডায় বা বিভিন্ন ক্রিকেট আলোচনায় আর কি। অনেক ক্ষেত্রে উনি রেকলেস ব্যাটিং করেছিলেন, ফিয়ারলেস ব্যাটিং যেটা আমরা এখন বলে থাকি আজকের দিনে, অনেকটা হয়তো সেই টাইপের ব্যাটিং। সেইটাকে আপনি কিভাবে দেখেন? ওটাকে মানে অনেক সময় বলা হয় যে মানে আজহার অধিনায়কত্ব খুইয়ে একটা তো ম্যাচ ফিক্সিং এর একটা ইস্যু রয়েছে সেই সময়ে বা তার পরবর্তীতে, এবং সেই দলের কথা না ভেবে নিজের মতো করে ব্যাটিং করে গেছেন, এবং যেটা কখনো কখনো দলকে বিপদেও ফেলেছে বলে অভিযোগ। এটাকে আপনি কিভাবে দেখেন, এই পর্যায়ের ব্যাটিংটাকে? টেস্ট ম্যাচের ক্ষেত্রে সেরকম আমি খুব একটা মনে করি না। ওয়ানডেতে কয়েকটা বিক্ষিপ্ত ভাবে ঘটনা আছে, রানিং বিটুইন দ্য উইকেটস এর সমস্যা হয়েছে কয়েকবার। মানে আজহার খুব ভালো দৌড়তে পারতেন, রান নেওয়া এবং ফিল্ডিং, এটা আমরা জানি। তো সেই জন্য বিষয়কর, ভেতরের গল্পটা তো জানি না। আর টেস্ট ম্যাচে আজহার অ্যাকচুয়ালি অনেক বেশি আক্রমণাত্মক হয়ে গেছিলেন, যদিও আজহার কিন্তু বরাবরই একটু ফাস্ট রান করতেন। মানে আমি 80 দশকে 84-85 আজহারের ব্যাটিং আমি দেখেছি বা শুনেছি বা টিভিতে লাইভ দেখেছি।
আজহার কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তার যে অভিষেক সিরিজ তাতেও কিন্তু বেশ দ্রুত রানই করতেন, আমার মনে আছে। দ্রুত মানে তখনকার আন্দাজে, এখনকার মতো নয়। না সেটা ছিল যেটা, সেটা আমার মনে পড়ছে। কিছু কিছু ক্ষেত্রে আজহার একটু মানে গার্ড নিতেন স্টাম্পের অনেকটা সরে এসে, প্রায় হয়তো অফ স্টাম্পে গার্ড নিয়ে খেলছেন। তো সেগুলো দেখো খেলার মধ্যে মানে তিনি কিছু একটা ভেবে করেছিলেন, তাতে কিছুটা সাফল্য পেয়েছেন। তবে টেস্ট ম্যাচে আজহারের ব্যাটিং এর জন্য দল মানে বিপদের মুখে পড়েছে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, এটা খুব একটা আমি তথ্য দিয়ে সমর্থন পাচ্ছি না। বেশ, মানে এবার আমি যাব আপনার কাছে অধিনায়ক আজহারকে নিয়ে। অধিনায়ক আজহারকে আপনি 10-এ কত নম্বর দেবেন এবং কেন? অধিনায়ক আজহারকে নিয়ে আমি 10-এর মধ্যে 7 মতো দেব। কারণটা বলি, কারণটা বলার আগে আমাকে একটা একটু মানে ন্যাচারাল প্রোগ্রেশনের কথা বলতে হবে, এটা ক্রিকেট ম্যাচে হয়ে থাকে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আংশিকভাবে পাকিস্তান, এই 3টে দলকে বাদ দিলে টেস্ট সিরিজে বিদেশে জিততে শুরু করলো, সিরিজ ছেড়ে দাও ম্যাচ, কোন দেশ আছে? নেই কেউ। ওয়েস্ট ইন্ডিজ বলো, ইংল্যান্ড বলো, নিউজিল্যান্ড বলো, দক্ষিণ আফ্রিকা বলো, ভারত বলো, যারা প্রধান টেস্ট খেলা দল ছিল, এমনকি শ্রীলঙ্কাও, এরা কিন্তু সব টেস্ট খেলা জিততে শুরু করে ঘরের মাঠে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ব্যতিক্রম, কারণ তারা প্রথম খেলা শুরু করে। আর পাকিস্তান কয়েকটা ম্যাচ বিদেশ সফরে গিয়ে জিতে গেছিল, সিরিজ নয় টেস্ট। প্রথম দিকে ইংল্যান্ডকে হারায় ইংল্যান্ডের মাঠে, ভারতকে হারায় ভারতের মাঠে, এগুলো পাকিস্তান করেছে। তো কাজে এদেরকে আংশিক ধরছি। তো বরাবরই হয়েছে যে ঘরের মাঠে ডমিনেট করবে একটা দল, বা ম্যাচ জেতা শুরু করবে বা সিরিজ জেতা শুরু করবে, এটা কিন্তু খুব কমন ব্যাপার, ক্রিকেটের ইতিহাস তাই বলে। কাজে সেটা আজহারের আমলেও হয়েছে। 1992-93 থেকে ইংল্যান্ড সফর থেকে আরম্ভ করে পরবর্তী বেশ কয়েকটা বছর ভারত কিন্তু ঘরের মাঠে যথেষ্ট ভালো দেখিয়েছে। আজহারের সঙ্গে ছিলেন অজিত ওয়াদেকার, দলের ম্যানেজার। আর টার্নিং উইকেট তৈরি করা হতো, 3 স্পিনার খেলানো হয়েছে অনেক ক্ষেত্রেই, কুমলের সঙ্গে চৌহান, রাজু টিপিক্যালি। এবং ভারত বেশ কয়েকটা সিরিজ দেশের মাঠে রীতিমতো জিতেছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ইংল্যান্ডকে হারিয়েছে এবং জিম্বাবুয়েকে হারিয়েছে, এরকম আছে, শ্রীলঙ্কাকেও হারিয়েছে। তো এইটা যদি দেখো আর কি, তো তার মধ্যে আমি দেখবো। এবং আরেকটা জিনিস এর সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিই, যেটা আমরা ভুলে যাই আজকাল, মনে হয় যে 60-এর দশকের মাঝামাঝি পাতাউদি, তারা বলে একই স্ট্র্যাটেজি ভারত নিয়েছিল, বাধ্য হয়ে নিয়েছিল। পাতাউদি লেখা আমি পড়েছি, যখন দেখলেন যে সেরকম ভাবে পেস বোলার উঠে আসছে না, উনি তখন স্পিনেই মনোযোগ দিলেন। তো ভারত যে কটা টেস্ট জিতেছে 60-এর দশকে, টার্নিং উইকেট ঘরের মাঠে বেশিরভাগই তো, এবং পাতাউদি অধিনায়ক, যে লিগেসিটা কিন্তু অধিনায়ক অজিত ওয়াদেকারের সময় হয়েছিল, ওয়াদেকারের সময় যেটা হয়েছিল সেটা কিন্তু ইংল্যান্ডকে ঘরের মাঠে হারিয়েছিলাম আমরা 72-73-এ, টার্নিং উইকেট, চন্দ্র বেইলি প্রসন্না। তারপর সেই ওয়াদেকার কিন্তু এই যে পাতাউদি ওয়াদেকার লিগেসি, দেশের মাঠে টার্নিং উইকেট করাবো, করে বিদেশিদের গোল খাওয়াবো, এইটা কিন্তু অজিত ওয়াদেকারের ম্যানেজার জামানাতে আবার ফিরে এলো, যখন ভারতীয় ক্রিকেট কিন্তু নড়বড় করছে। 90 সালে ইংল্যান্ডে হেরেছে, 91-92 অস্ট্রেলিয়াতে চরম বেইজ্জত, সাউথ আফ্রিকায় 93 হার, আজহারের ক্যাপ্টেনশিপের জায়গা প্রায় যায় অবস্থা। তো এই অবস্থাতে ওয়াদেকার আজহার কম্বিনেশন এই স্ট্র্যাটেজিটা নিয়ে ঘরের মাঠে ম্যাচ জিততে শুরু করলেন। এইখানে আমি আপনাকে একটা জিনিস একটুখানি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমি ওই অনুষ্ঠানটা শুরুই করেছিলাম একটা বৈষম্যের কথা বলে, এখানে আমি আর একটা বৈষম্যের কথা বলি, সেটা হচ্ছে এই যে ঘরের মাঠে আজহার এবং ওয়াদেকার জুটি 3 স্পিনার খেলিয়ে ঘূর্ণি পিচ বানিয়ে টেস্ট জেতা শুরু করলেন, এইটাকে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো খুব একটা ক্রেডিট দেওয়া হয়নি এবং খানিকটা সমালোচিত স্ট্র্যাটেজিও বোঝায়। উল্টো দিকে আজকে ভেবে দেখুন, 2021 সালে দাঁড়িয়ে যখন
এবারেও এই লাস্ট অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজটা আমি নিশ্চিত যদি অস্ট্রেলিয়ায় খেলা না হয় ভারতে খেলা হতো, ভারত WTC ফাইনাল খেলতো। কেন আমি বলছি, প্রায় একই রকম সিচুয়েশন তৈরি হয়েছিল ফার্স্ট WTC সাইকেলে 2021 সালে। ভারত ফাইনালে যাবে কিনা এটা প্রায় অনিশ্চিত। সেইখানে দাঁড়িয়ে কোহলি শাস্ত্রী জুটি সেই একই পন্থা নিলেন যেটা 1993 সালে নিয়েছিলেন ওয়াদেকার এবং আজহার জুটি। ফলস্বরূপ নিজের 100তম টেস্ট ম্যাচে ইশান্ত শর্মা সারা ম্যাচে ফিল্ডার হিসেবে খেললেন, 4 বা 5 ওভারের বেশি বল করার সুযোগ পেলেন না এবং ভারত WTC ফাইনাল খেলল। সেটা কিন্তু কোথাও একটা প্রশংসিত স্ট্র্যাটেজি, সেটা নিয়ে কোথাও সমালোচনা করা হয় না, বা সেটাকে কিন্তু একটা ক্রেডিটের জায়গা দেওয়া হয়। Whereas আজহার ওয়াদেকার জুটি 93 সালের স্ট্র্যাটেজি কিন্তু আজকেও খানিকটা সমালোচিত। এটা আপনি কিভাবে দেখেন? এটা বিবেচনার দিক থেকে আমি বলবো এটা বায়াসড, এটা বায়াসড। এক কথা আমি বলবো এটা বায়াসড। হলে দুটো সমালোচনা হলে দুটোরই হবে, না হলে কোনোটারই হবে না। প্রশংসা করা উচিত যে হ্যাঁ আমরা এটা করেছি। দ্যাট টাইম দ্যাট ওয়াজ দ্য নিড অফ দ্য আওয়ার। অ্যাবসলিউটলি, সেটাও ওই 93 সালেও ইট ওয়াজ দ্য নিড অফ আওয়ার অ্যাজ ওয়েল। এক্স্যাক্টলি। তো এইখানটাতে ঘরের ব্যাপারটা গেল। হ্যাঁ, আজহার বিদেশের মাঠে আজহারের দলের পারফরমেন্স খুব খারাপ অধিনায়কত্বের সময়। একমাত্র শ্রীলঙ্কা ছাড়া আর কোথাও আজহার ম্যাচ জেতেননি, হেরেছেন সিরিজ। তো এই যে ব্যাপার, এই দুটো ব্যাপার মানে বিদেশে। এখানে আমি একটা প্রশ্ন আপনাকে করি, আপনার কি মনে হয় সেই সময়ের ভারত, যে সময় আজহার অধিনায়কত্ব করছেন, সেই সময় ভারত উপমহাদেশের বাইরে বা পাকিস্তানের মাঠে, আমি যদি ধরি পাকিস্তানের 89 যেরকম উইকেট হয়েছিল, বা অবশ্য তখন আজহার ক্যাপ্টেন ছিলেন না, আজহার ক্যাপ্টেন হওয়ার পরে ভারত যে কটা বিদেশ সফর করেছে সেই সময় উপমহাদেশের বাইরে, সেখানে কি ভারত সত্যি জেতার মতো দল ছিল? এবং উপমহাদেশের বাইরে টেস্ট ম্যাচ জেতার জন্য যে প্রাথমিকভাবে 3 জন পেসারের দরকার হয়, শেষ বয়সে কপিল দেব সহ, সেই 3 পেসার কি ভারতের কাছে ছিল যে আমরা টেস্ট জয় আশা করতে পারতাম? ছিল না। তো ভারতীয় মানে বিদেশের মাঠে জিততে গেলে, যে তুমি বললে 20টা উইকেট নামাতে হবে, সেইখানটাতে ভারতের দুর্বলতা তখন ভালো মতো ছিল। কপিল, বয়স্ক কপিল, এবং পরে তো কপিল বেরিয়েও গেলেন দল থেকে, ছিলেন মানে অবসর নিলেন। তো সেই দলের মধ্যে একমাত্র শ্রীনাথ ছাড়া খানিকটা পেনিট্রেটিভ পেসার ভেঙ্কটেশ প্রসাদ ইংল্যান্ডের মাঠে মোটামুটি এফেক্টিভ ছিলেন। আর অনিল কুম্বলে, তাও কুম্বলেও কিন্তু বিদেশের মাঠে ভালো খেলা শুরু করেন অনেক পরে। এই শতকে। তো কাজে এই 3 জনকে যদি সরিয়ে নাও ভারতীয় বোলিং এ, বাকি রইলেন মনোজ প্রভাকর। হি ওয়াজ নেভার এ পেনিট্রেটিভ বোলার। হ্যাঁ, রান আটকাতে পারেন এই পর্যন্তই। তো তাহলে উইকেট গুলো কারা পাবে? আর অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজ, এদের ব্যাটিং শক্তি তখন আর কি, যারা বলছি যেসব দেশে আর কি, যথেষ্ট ভালো ছিল। এমনকি নিউজিল্যান্ডেরও, মার্টিন রয়ে, জন রাইট, নিউজিল্যান্ডের ব্যাটিং শক্তি খারাপ ছিল না। তো কাজেই ম্যাচ জেতার জায়গাটা তো দলের দুর্বলতা। একই সমস্যা সচিন তেন্ডুলকার ভুগেছেন মোটামুটি। ওই দিকটাতে সচিন অধিনায়ক ছিলেন দুটো পার্টে। সমস্যা সচিনকেও ভুগতে হয়েছে, বোলিং এ উইকেট নেওয়ার লোক নেই। যেটা জাহির খান আসার পরে যে সমস্ত পেসাররা ভারতীয় ক্রিকেটে এসেছেন, তারপরে অন্তত পরিস্থিতি খানিকটা ঠিক হয় আমার মনে হয় অন্তত। জাহিরের সঙ্গে কুম্বলেও তখন খানিকটা ফর্ম ফিরে পড়ে, বিদেশের মাঠে ভালো বল করতে শুরু করেছে। এবং কুম্বলেকে সাপোর্ট দেওয়ার জন্য হরভজন ছিলেন, যদিও হরভজনের পারফরমেন্স ভালো কিছু নয়, কিন্তু ছিলেন। আরেকটা জিনিস আমি মানে স্ট্র্যাটেজিক্যালি আরেকটা দুটো কথা আপনাকে জিজ্ঞেস করবো অধিনায়ক আজহার সম্পর্কে পরবর্তী বিষয়ে যাওয়ার আগে। সেটা হচ্ছে বাঙালিদের মনে যথেষ্ট ক্ষোভ রয়েছে। আজহার বাঙালি ক্রিকেটারদের বঞ্চনা করতেন, এরকম সেটা সুব্রত ব্যানার্জি হোক, উৎপল চ্যাটার্জি হোক, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে খানিকটা প্রথম দিকের ঘটনাই হোক, এই সমস্ত কিছু নিয়ে উল্টো দিকে দেখা যাচ্ছে কিন্তু তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে আজহারের অধিনায়কত্বে, এবং যদি দেখা যায় আজহারের অধিনায়কত্বে এমন 4 জন ক্রিকেটারের সুযোগ পেয়েছেন যারা পরবর্তীকালে 100 বা তার বেশি টেস্ট খেলেছেন। ট্যাকটিক্যালি আজহার সেই মানুষ ওয়াদেকারের সঙ্গে জুটি করে, যিনি সচিন তেন্ডুলকারকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওপেন করার। এরকম বেশ কিছু ছোট ছোট মুভ রয়েছে।
বা 3 স্পিনারে খেলানো, এই এই ট্যাকটিক্যাল জায়গাগুলো থেকে আপনি অধিনায়ক আজহারকে কিভাবে দেখেন? এই সিদ্ধান্তগুলোর পেছনে অনেকখানি মানে সাপোর্ট ছিল অজিত ওয়াদেকারের। মানে আমি তেন্ডুলকারের ব্যাপারটা বলছি আর 3 স্পিনারের ব্যাপারটা বলছি। আর গাঙ্গুলি বা দ্রাবিড় এদের সময় তো সন্দীপ পাটিল ম্যানেজার হয়ে গেছেন ইংল্যান্ড সফরে, তো লক্ষ্মণ আরো পরে। তো এইটার মধ্যে আজহারের নিশ্চয়ই কিছু ভূমিকা ছিল। আর একটা ব্যাপার আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে আজহার মানুষ হিসেবে মানে মূলগতভাবে চুপচাপ, কম কথা বলেন, ইন্ট্রোভার্ট বললে রাইট, ইন্ট্রোভার্ট ইজ দ্য রাইট ওয়ার্ড। তো কম কথা বলা লোক আর কি, তিনি খুব একটা ট্যাকটিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করতেন না বলেই কিন্তু তার দলের সহ খেলোয়াড়রাও বলেছেন এই টিম মিটিং যেগুলো হতো, আজহার তাতে জেনারেলি যে খুব এগুলো নিয়ে কথা বলতেন তা নয়, অধিকাংশ সময় চুপচাপই থাকতেন। আমি পড়েছি মানে ওর সহকর্মীদের যাদের লেখা বা ওই সমকালীনদের মধ্যে কারোর কারোর লেখাতে আছে আর কি। সো হি ওয়াজ নেভার ভেরি ভোকাল। এবং মানে মাঠে খুব বেশি আলোচনা করা হচ্ছে বা এইসব মানে যাকে বলে কমিউনিকেশনটাকে আউটওয়ার্ডলি এক্সপ্রেস করা, সেটা প্রেস কনফারেন্সই হোক বা মাঠের মাঝখানেই হোক বা ড্রেসিং রুমেই হোক, সে ব্যাপারে আজহার বোধহয় অনেকটা পিছিয়ে ছিলেন। মানে সেইটার কারণে খানিকটা হয়তো হতে পারে যে অনেকগুলো কৃতিত্ব যেগুলো আজহারের পাওয়া উচিত ছিল অধিনায়ক হিসেবে, সেগুলো কিন্তু আজহার হয়তো পাননি বা পান না। ঠিক। এইবার আমি আপনাকে নিয়ে আসবো বিতর্কিত বিষয়, আজহারের ব্যক্তি জীবন, আজহারের ম্যাচ ফিক্সিং ইস্যু, যেগুলো নিয়ে আজকের দিনে সবচেয়ে বেশি আলোচনা হয়। মানে ক্রিকেটার আজহার মানে ম্যাচ ফিক্সার। আপনি কিভাবে দেখেন? তুমি গোড়াতেই যেটা বলেছো, মানে ক্রিকেটারকে বিচার করতে গেলে তার মাঠের পারফরমেন্স দেখতে হবে। তো আমি যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে, আজহারের বিদেশের মাঠে পেস বোলিং এ তার পারফরমেন্স ব্যাটসম্যান হিসেবে ভালো নয়, অধিনায়ক হিসেবে বিদেশে ম্যাচ জিততে পারেননি, কারণ যাই হোক, সেগুলো নিশ্চয়ই সমালোচনার জায়গা। কিন্তু তার সঙ্গে প্রথমেই এখন আজহারউদ্দিন একটা ইমেজ যেটা হয়ে গেছে, বিশেষ করে এখন যারা আজহারউদ্দিন সম্বন্ধে কথা বলেন বা শোনেন, বা সেখানে উনি তো ম্যাচ ফিক্স করতেন। তো এটা তো তাহলে তো শেন ওয়ার্নও ম্যাচ ফিক্স করতেন। শেন ওয়ার্নেরও ক্রিকেট বহির্ভূত জীবনে অনেক মহিলা গঠিত কেলেঙ্কারি ছিল। মার্কোয়া ম্যাচ ফিক্সিং এর দ্বারা অভিযুক্ত হয়েছেন, আমাদের অভিযুক্ত হয়েছেন, কপিল দেব হয়েছে, ওয়াসিম আকরাম হয়েছে। অদ্ভুত লাগে এদেরকে আমরা আজকেও বিচার করি। আকরাম কত মানে আকরাম পেস বোলিং এর ডিপার্টমেন্টাল স্টোর, আকরাম বললে এই কথাটা আছে, ঠিক আছে। কিন্তু আকরাম না বলা হয় না, বললে 83 বিশ্বকাপ জয়ী দ্য গ্রেট ক্যাপ্টেন, তিনিও তো ম্যাচ ফিক্সিং এ জড়িত ছিলেন বলে অভিযুক্ত হয়েছিলেন। এক্স্যাক্টলি। শেন ওয়ার্নকে আমরা বলি পৃথিবীর সেরা স্পিন বোলার, অনেক ক্ষেত্রে বলা হয়, ঠিক আছে, জিনিয়াস, তিনিও ম্যাচ ফিক্সিং এ অভিযুক্ত। মার্কোয়ার ব্যাটিং দেখতে লোকে আলাদা করে মাঠে যেতেন, তিনিও ম্যাচ ফিক্সিং এর জন্য অভিযুক্ত, পয়সা নেওয়ার জন্য যুক্ত আর কি। তো এদের সঙ্গে কন্ট্রাস্ট করে যদি আমি দেখি, তাহলে বলবো আবার সেই বায়াস। আজহার কিন্তু ম্যাচ ফিক্সিং এর জন্যই কুখ্যাত, বা কুখ্যাত তার খেলার জন্য নয়। ফিল্ডিং এর কথা বাদ, আজহারের মতো ফিল্ডার ভারতীয় ক্রিকেটে এখনো হয়তো আঙুলে গোনা এসছে, ক্লোজিং এবং আউটফিল্ড। কপিল কাছাকাছি ছিলেন। তো এগুলো তো দেখতে হয়, ক্রিকেট বিচার করলে তো আগে এগুলো আসবে অবশ্যই। কাজেই আমি বলবো বায়াস। অনেকের হয়তো শুনছেন যারা, তাদের হয়তো ভালো লাগছে না, কিন্তু তথ্য এবং ক্রিকেটীয় বিচার অনুযায়ী আমার মতে গাভাস্কার, তারপর তেন্ডুলকার, মাঝখানে আজহারউদ্দিন, ভারতীয় ব্যাটিং এর যে কয়েকজনকে স্টলওয়ার্ড ধরা হয়, গাভাস্কার, তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, এই যে কয়েকজন 4-5 জন আছেন আর কি, এখানে মাঝখানে গাভাস্কার এবং তেন্ডুলকারের মাঝখানে যে ব্রিজটা বোধহয় আজহার ছিলেন। সচিনের মতো অত অলরাউন্ড ব্যাটসম্যান অবশ্যই ছিলেন না, কিন্তু
ভারতবর্ষে কজন হয়েছেন, গোটা দুনিয়াতেই বা আমি সচিন দ্রাবিড় গাভাস্করে যাচ্ছি না, অন্তত সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণরা যে সম্মানটা পান, যে আলোচনাটা ডিজার্ভ করেন আজকের ডেটে, সেই আলোচনার অর্ধেকও কি আজার ডিজার্ভ করতে পারেন না? আমার তো মনে হয় পারা উচিত। আমি আপনাকে আর একটা ঘটনা বলছি, যেহেতু আপনি ক্রিকেট মাঠের বাইরের জিনিস নিয়ে কথা বললেন, আমি আপনাকে আরো একটা কথা বলছি। আজকেও প্রচন্ড সমালোচনা করা হয় 1996 সালে ইডেন গার্ডেন্সে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের আগের দিন ইন্ডিয়ার নেট প্র্যাকটিসের শিডিউল চেঞ্জ হয়ে গেল, কারণ আজহারউদ্দিন এয়ারপোর্টে গেছেন তার তৎকালীন বান্ধবীকে রিসিভ করতে। আজকেও সমালোচনা। গত কয়েক বছর আগে সেই সময়ের ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অনিল কুম্বলে, যিনি সেই সময় ভারতীয় দলের কোচ ছিলেন কয়েক বছর আগে, তার চাকরি যাওয়ার পেছনে যে কটা কারণ আছে তার মধ্যে একটা কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন, দলের কোন হেভিওয়েট খেলোয়াড়ের বান্ধবী টিম বাসে উঠতে পারবেন না। এই বিষয়ে তিনি অভিযোগ করেছিলেন, তিনি প্রতিবাদ করেছিলেন, এবং যে প্রতিবাদের জন্য তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে এবং তিনি চাকরি খান, সেটা কিন্তু কোথাও সমালোচনা করা হয় না। সেটা কিন্তু অর্ধেক ক্রিকেট সমর্থকরা জানেন না। এই যে বৈষম্যগুলো, এইগুলো বারবার কেন আজহারের ক্ষেত্রে হয়েছে বলে আপনার মনে হয়? আজকে তো সেই ক্রিকেটারকে তো সমালোচনা করা হয় না একবারও, তিনি তো পূজিত ভীষণ ভাবে। কারণগুলো বলতে আমার একটা যেটা মনে হয়, হয়তো একাধিক কারণ আছে, একটা কারণ যেটা মনে হয় সেটা হচ্ছে ওই যাকে বলে যাও তো ব্র্যান্ডিংটা আজহার ভালো ছেলে থেকে 96 সালে পর থেকে বা অধিনায়কটা আজহার হয়েছিলেন, তাকে তো অধিনায়ক হওয়ার জন্য জানতে চাওয়া ছিল, রাজি হয়ে গেছিলেন। ভারতীয় ওই সময় তো ক্রিকেটের মিউজিক্যাল চেয়ার চলছে ভারতীয় অধিনায়কত্ব নিয়ে সেই সময়টাতে। তো ওকে বলা হয়েছিল মিয়া কাপ্তান বানোগে, তো উনি কাপ্তান হয়ে গেছিলেন। তো তার পরবর্তীকালে পারফরমেন্স ভালোই চলছিল, কাপ্তান হিসেবে বলছি। তারপরে 96 সালে যখন ওয়ার্ল্ড কাপটা খারাপ খেললেন, দল খারাপ খেললো, ভারত দল হেরে গেল, খারাপ খেললো বলবো না, এবং উনি খারাপ ফর্মে ছিলেন, সেই সময়ের পর থেকে ওর অধিনায়কত্বের জায়গা নিয়ে। কিন্তু ইতিমধ্যে ওর বদনামটা শুরু হলো ওর বিবাহ বহির্ভূত জীবন নিয়ে। দুটো মানে একটার সঙ্গে একটা কতটা জড়িত আমি জানি না, কিন্তু সেই কারণ তারপর থেকে কিন্তু আজহারউদ্দিনের ব্র্যান্ডিং চলে গেল। ম্যাচ ফিক্সিং এর অভিযোগ তো অনেক পরে এলো। ঠিক, আমরা এইখানে আমার প্রশ্নটা, আমরা কেন একজন শিল্পীকে, একজন খেলোয়াড়কে, একজন অভিনেতাকে তার কাজের বাইরে ব্যক্তি জীবন দিয়ে আমরা বিচার করতে যাওয়ার চেষ্টা করি? জানি না, আমার জানা নেই। মানে আমরা আমি অন্তত গোটা পাঁচেক উদাহরণ আপনাকে এই বিষয়ে দিতে পারি। আমি ধরে নিচ্ছি যে আমরা ভারতীয়রা, আমি যে উদাহরণগুলো দিলাম সেগুলো সবই ভারতের বাইরে। ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, মার্কোয়া, এরা। কিন্তু কপিল দেব বাচ্চি, কিন্তু আমরা ধরে নিই বোধহয় আমাদের বাঙালির ঘরে বা ভারতের হলে তিনি সব দিক থেকে ধোয়া তুলসী পাতা হবে। মানে তার পেশাগত জীবনের বাইরে যে অন্য জীবনটা আছে, ব্যক্তি জীবন আর কি, সেইখানটা নিয়ে চর্চার অতটা গুরুত্ব দেওয়ার দরকারটা কি? তিনি একজন অভিনেতা বা একজন লেখক বা শিল্পী বা খেলোয়াড়, সেইখানে তার কি অবদান সেটা আগে আসবে, সেটাকেই বেশি গুরুত্ব দিয়ে তাকে বিচার করা উচিত। তারপর দেখতে হবে তিনি ব্যক্তি জীবনে কেমন ছিলেন। মানে তাকে তো ভগবান বানানোর কোনো মানে হয় না। অবশ্যই আমরা মানুষদের কথা বলছি, শিল্পীরা সব মানুষ, আমরা তাকে ভগবান বানানোর চেষ্টা করলে তো কোনো লাভ হয় না। সেইখানটাতে কোনো একটা জায়গায় মনে হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিতে চলে আসে, এবং কথায় কথায় যেটা হয়ে যায় আর কি, যে সচিন তো এমন করেননি বা সানি তো এমন করেননি, কিন্তু সচিন বা সানি বা আজহার বা কপিল চারটে আলাদা মানুষ। হ্যাঁ, মানে এটাই, মানে সচিন যেটা করেছেন সেটাই ভিভ করেননি বা লারা করেননি, কিন্তু আমরা লারাকে নিয়ে কখনো আলোচনায় এই বিষয়গুলো আনি না, আমরা ভিভকে নিয়ে কখনো আলোচনায় এই বিষয়গুলো আনি না। আমরা আনিস যদি তিনি ভারতীয়, মানে ভারতীয় হয়ে জন্মালে তাকে অন্য কোথাও কোনো ডিফারেন্ট
ক্যাটাগরিতে প্রতিষ্ঠিত হতে হলে তাকে সবসময় ভালো স্কুল বয় হতে হবে, এটাই বোধহয় শর্ত। হয়তো তাই জানি না। অনেক ধন্যবাদ কলরবদা। একটু লম্বা হয়ে গেল ভিডিওটা, কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা গেল মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে। আশা করি খুব মানুষ সেটা পছন্দ করবেন বা নাও করতে পারেন, সেটা অবশ্যই তাদের ব্যাপার। আপনি ভালো থাকবেন, আর আশা করি খুব তাড়াতাড়ি অন্য কোনো অনুষ্ঠানে আপনার সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।